স্টুডেন্টস, আমরা ক্লাস 11 ইতিহাস পড়াচ্ছি। তোমাদের আজকে পড়াবো পশ্চিম ইউরোপ ক্রুসেড বা ধর্মযুদ্ধ। দেখো, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেম তথা প্যালেস্টাইন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে পবিত্র ভূমি বলে পরিচিত। যেহেতু যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেম, সেইটার জন্য যারা খ্রিস্ট ধর্মের লোক তাদের কাছে এটা পবিত্র ভূমি। কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের মৃত্যুর পরবর্তীকালে খলিফা ওমর 634 থেকে 644 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে নেয়। 1071 খ্রিস্টাব্দে মেনজিকার্টের যুদ্ধ জয়ের মাধ্যমে তুর্কি মুসলিমরা জেরুজালেম সহ সমগ্র প্যালেস্টাইন দখল করে নেয়। ফলে ইউরোপের খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ তাদের পবিত্র ভূমি পুনরুদ্ধারের উদ্দেশ্যে তুর্কি মুসলিমদের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধ অভিযানে অংশ নেয়। 1096 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছর ধরে চলা এই ধর্মীয় যুদ্ধ অভিযানগুলি ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। এই যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত যে স্থান, সেই জেরুজালেম দখল করার উদ্দেশ্যে যে যুদ্ধ খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে, তুর্কি মুসলমানদের মধ্যে, সেটাই হচ্ছে ধর্মযুদ্ধ বা ক্রুসেড নামে পরিচিত। খ্রিস্টান ধর্মযোদ্ধারা তাদের পোশাকে লাল ক্রস চিহ্ন এঁকে ক্রসের নামে শপথ গ্রহণ করে মুসলিমদের বিরুদ্ধে অভিযান করতে বলে এই যুদ্ধের নাম হয় ক্রুসেড। এবার ক্রুসেড কেন হয়? আসলে ওরা যখন যারা যোদ্ধা তারা নিজেদের ধর্মযোদ্ধা বলে পরিচয় দিত এবং এদের পোশাকে কি করতো, লাল ক্রস চিহ্ন এঁকে ক্রসের নামে শপথ করত যে আমরা এর বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অভিযান করবো এবং এইটা দখল করবো, জেরুজালেম আবার পুনরুদ্ধার করবো। এই জন্য এই ধর্মযুদ্ধের নাম হয় ক্রুসেড। এবার দেখো, ক্রুসেডের পটভূমি বা কারণ। মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টান ধর্মযোদ্ধাদের ক্রুসেডে অংশগ্রহণের পশ্চাতে বিভিন্ন কারণ ছিল। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণগুলো। এক হচ্ছে ধর্মীয় কারণ। গ্রিক চার্চের উপর আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা। গ্রিক বা পূর্বাঞ্চলীয় চার্চের সঙ্গে পশ্চিমের রোমান চার্চের বিরোধের কারণে 1054 খ্রিস্টাব্দে উভয় চার্চের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ফলে পূর্ব ইউরোপের খ্রিস্টান জগতে রোমান চার্চের আধিপত্য বিনষ্ট হয়। পূর্বাঞ্চলীয় চার্চের উপর আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে রোমান চার্চের হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে রোমান ধর্মগুরু পোপ দ্বিতীয় আরবান মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধকে শ্রেষ্ঠ উপায় হিসেবে বেছে নেন। 2. জেরুজালেম উদ্ধারের চেষ্টা। ক্রুসেডের অপর ধর্মীয় কারণ ছিল জেরুজালেম দখলকে কেন্দ্র করে মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের প্রতিশোধ গ্রহণের ইচ্ছা। তুরস্কের সেলজুক তুর্কি মুসলিমরা 1071 খ্রিস্টাব্দে যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে তুর্কিরা জেরুজালেমে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর নানাভাবে অত্যাচার চালাতে থাকে। অত্যাচারের কাহিনী কিছুটা অতিরঞ্জিত হয়ে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়লে ইউরোপের খ্রিস্টানরা তুর্কি মুসলিমদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এই অবস্থায় পোপ দ্বিতীয় আরবান মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধের ডাক দেন। কে দেন? পোপ দ্বিতীয় আরবান। 3. ইসলামের উপর আধিপত্য বিস্তারের তাগিদ। আপাত দৃষ্টিতে জেরুজালেম দখল করা খ্রিস্টান ধর্মযোদ্ধাদের লক্ষ্য হল পরোক্ষে ইসলামের উপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করাও খ্রিস্টানদের লক্ষ্য ছিল বলে অধ্যাপক কে আলী মনে করেন। ইসলামের অতি দ্রুত প্রসারের ফলে ইউরোপের খ্রিস্টান জগতে এক ধরনের আতঙ্কের সৃষ্টি হয়। তাই ক্রুসেড শুরু হওয়ার আগেও উভয় ধর্মের মধ্যে এরূপ আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলেছিল। খ্রিস্টীয় 11 শতকে পশ্চিম ইউরোপের খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। অর্থাৎ এক কথায় ক্রুসেড হল একে অপরের উপর আধিপত্য স্থাপনের জন্য খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে দীর্ঘ সংগ্রামের ফল। দিয়েছে রাজনৈতিক কারণ। সমকালীন রাজনৈতিক পরিস্থিতি ক্রুসেডে ইন্ধন জুগিয়েছিল। এক হচ্ছে সামন্ত প্রথার ভূমিকা। অধ্যাপক আর্নেস্ট বার্কার ইউরোপের সামন্ত ব্যবস্থাকে ক্রুসেডের অন্যতম কারণ হিসেবে দেখেছেন। 11 শতক নাগাদ ইউরোপের সামন্ত প্রথা মানুষের কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। সামন্ত প্রভুদের পুত্ররা সর্বদা নিজেদের মধ্যে বিবাদ ও যুদ্ধে লিপ্ত থাকত। পোপ ও ধর্মযাজকরা তাদের এই যুদ্ধ শক্তিকে সুকৌশলে মুসলিমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ খুঁজছিলেন। 2. পোপ দ্বিতীয় আরবানের ভূমিকা। সেলজুক তুর্কিরা 1071 খ্রিস্টাব্দে মেনজিকার্টের যুদ্ধে বাইজানস্টাইন সম্রাটকে পরাজিত করে তুরস্ক দখল করে নেয়। তুর্কিরা এই সময় পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে খুবই শক্তিশালী হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বাইজান্টাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস তুর্কিদের বিরুদ্ধে অভিযানের উদ্দেশ্যে পোপ দ্বিতীয় আরবানের কাছে সামরিক সাহায্যের আবেদন জানান। বাইজান্টাইন সম্রাটের আবেদনে সাড়া দিয়ে পোপ দ্বিতীয় আরবান সহায়তার হাত বাড়িয়ে দিলে ক্রুসেড অনিবার্য হয়ে পড়ে। 3 হচ্ছে অর্থনৈতিক কারণ। ক্রুসেড সংগঠনে অর্থনৈতিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এক হচ্ছে ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথ উদ্ধারের চেষ্টা। ভূমধ্যসাগরীয় অঞ্চল ছিল পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ। কিন্তু তুর্কি মুসলিমরা ভূমধ্যসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে চলে যায়। ফলে ইতালি তথা পাশ্চাত্যের বণিকদের
প্রাচ্যের বাণিজ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতালির ভেনিস, পিসা, জেনোয়া প্রভৃতি স্থানের বণিকরা তুর্কি মুসলিমদের কাছ থেকে কনস্টান্টিনোপল ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল পুনরুদ্ধার করে প্রাচ্যের বাণিজ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে। এর উদ্দেশ্যে তারা চতুর্থ ক্রুসেডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই হচ্ছে আর্থিক উন্নতির স্বপ্ন। এছাড়া ইউরোপের ধনী অভিজাতরা ক্রুসেডের মাধ্যমে আরো ধনী হওয়ার স্বপ্ন দেখছিলেন, আর তুলনামূলকভাবে দুর্বল অভিজাতরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর স্বপ্ন দেখেছিল। যুদ্ধের সময় যে লুটতরাজ হয় তার দ্বারা ম্যানর প্রভুরা তাদের আয় বাড়ানোর সম্ভাবনা দেখেন। 4. সামাজিক কারণ। ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সঙ্গে লৌহ শৃঙ্খলা আবদ্ধ দরিদ্র মানুষ ক্রুসেডের মাধ্যমে নিজেদের সামাজিক অর্থনৈতিক মুক্তি এবং উন্নতির স্বপ্ন দেখত। এক দাসত্ব থেকে মুক্তির স্বপ্ন। যে কোনো ক্রুসেডের আগে প্রচার করা হতো যে ক্রুসেডে যোগদানকারী ভূমিদারদের যুদ্ধের পর মুক্তি দেওয়া হবে। দাসত্ব থেকে মুক্তির আশায় হাজার হাজার ভূমিদার ক্রুসেডের সঙ্গে একাত্ম হয়ে যায়। এই যে বলতো যে যুদ্ধের পর তাদের মুক্তি দেওয়া হবে, তাহলে তারা দাসত্ব থেকে মুক্তির জন্য ক্রুসেডে যোগ দিত। ঋণ মুক্তির পথ। ঋণ গ্রহীতারা ঋণের ফাঁস থেকে মুক্তি বা ঋণের সুদ মুকুবের আশায় দলে দলে ক্রুসেডে অংশ নেয়। 3. দরিদ্রের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন। তাছাড়া মধ্যযুগের ইউরোপের সাধারণ দরিদ্র শ্রমজীবী মানুষ জীবনের দুর্দশা ও একঘেয়েমিতে বিরক্ত হয়ে ওঠে। তাই সম্ভাব্য ক্রুসেড তাদের মনে দারুণ উৎসাহ সঞ্চার করে এবং ক্রুসেডের মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে। 4. নাইটদের উদ্যোগ। মধ্যযুগে পশ্চিম ইউরোপে শিভালরির আদর্শ গ্রহণ করে নাইটস নামে এক শ্রেণীর সুদক্ষ বীর যোদ্ধা বাহিনী গড়ে উঠেছিল। নিজ ধর্মরক্ষায় আত্মত্যাগ করতে তারা প্রস্তুত ছিল। এই বীর যোদ্ধাদের বিরোধ থেকে কাজে লেগে ইউরোপের খ্রিস্টান জগৎ তুর্কি মুসলিমদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জয়ের স্বপ্ন দেখত। 5. পোপের উগ্র বক্তৃতা। এরই মধ্যে পোপ দ্বিতীয় আরবানের প্রচার ও জ্বালাময়ী বক্তৃতা মুসলিমদের বিরুদ্ধে খ্রিস্টানদের ধর্ম ক্রুসেডকে অনিবার্য করে তুলেছিল। পোপ দ্বিতীয় আরবান 1095 খ্রিস্টাব্দে ফ্রান্সের ক্লেরমন্ট শহরে এক সভা রেখে সেখানে মুসলিমদের বিরুদ্ধে তীব্র উত্তেজনামূলক বক্তৃতা দিয়ে খ্রিস্টানদের উত্তীপ্ত করে তোলেন। তিনি প্রচার করেন যে ধর্মযুদ্ধে যারা যোগদান করবে তারা সকল পাপ থেকে মুক্তি পাবে এবং যারা যুদ্ধে মারা যাবে তারা স্বর্গ লাভ করবে। এই পাপের মুক্তি একটা বিশাল ব্যাপার এদের মনের মধ্যে কাজ করে আর কি। ফলে হাজার হাজার খ্রিস্টান তাদের পবিত্র ভূমি উদ্ধারের জন্য ক্রুসেডে যোগ দেয়। বিভিন্ন ক্রুসেড যাপক। যীশু খ্রিস্টের স্মৃতি বিজড়িত স্থান জেরুজালেম দখলের উদ্দেশ্যে পোপ দ্বিতীয় আরবানের 1088 থেকে 1099 খ্রিস্টাব্দে আহ্বানে ইউরোপের খ্রিস্টান জগৎ সর্বপ্রথম 1096 খ্রিস্টাব্দে মুসলিমদের বিরুদ্ধে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করে। 1096 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 200 বছরের মধ্যে গুরুত্বপূর্ণ মোট 8টি ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয়। এর মধ্যে প্রথম 4টি ক্রুসেড বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে প্রথম ক্রুসেড 1096 থেকে 99 খ্রিস্টাব্দে জেরুজালেম দখল ও স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা। 1. আলেক্সিয়াস ও দ্বিতীয় আরবানের আবেদন। বাইজান্টাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস 1095 খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আরবানের কাছে জেরুজালেম দখলকারী সেলজুক তুর্কি মুসলিমদের বিরুদ্ধে সামরিক সহায়তার আবেদন জানান। এর কিছুদিনের মধ্যে পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমন্ট শহরে একটি সভা রেখে সেখানে উপস্থিত ফ্রাঙ্ক নাইটদের কাছে জেরুজালেম থেকে শুরু করে এশিয়ার সকল খ্রিস্টান গির্জাগুলি মুসলিমদের হাত থেকে মুক্ত করার আহ্বান জানান। এই আহ্বানে বিপুল সাড়া মেলে এবং প্রায় 1 বছর ধরে ক্রুসেডের প্রস্তুতি চলে। 2 অভিযান প্রায় 60,000 খ্রিস্টান ক্রুসেডার বা ধর্মযোদ্ধা 1096 খ্রিস্টাব্দের আগস্ট মাস নাগাদ পশ্চিম ইউরোপ থেকে 3000 মাইল দূরে অবস্থিত জেরুজালেমের উদ্দেশ্যে তাদের অভিযান শুরু করে। এজন্য এই ক্রুসেডটি জনগণের ক্রুসেড নামে পরিচিত। যোদ্ধাদের অধিকাংশ স্থলপথে কনস্টান্টিনোপলে এবং জলপথে তুরস্কে পৌঁছায়। ফ্রান্সের এমিয়ান শহরের সন্ন্যাসী পিটার দ্য হারমিটের নেতৃত্বে সৈন্যরা সর্বপ্রথম তুরস্কে পৌঁছায়। এই বাহিনী তুর্কি সৈন্যদের কাছে পরাজিত হলো। এরপর নাইটদের বাহিনী তুরস্কে পৌঁছে তুর্কি বাহিনীকে পরাস্ত করে। নাইটদের বাহিনী 1098 খ্রিস্টাব্দে অ্যান্টিওক দখল করে সেখানকার 60 জন বন্দী মুসলিমকে পুড়িয়ে হত্যা করে। খ্রিস্টান যোদ্ধারা অ্যান্টিওকে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করে। 3. জেরুজালেম দখল। এরপর তারা প্যালেস্টাইনে পৌঁছে তীব্র লড়াইয়ের মাধ্যমে 1099 খ্রিস্টাব্দের জুলাই মাসে রাজধানী জেরুজালেম দখল করে এবং সেখানে গণহত্যা চালায়। ফলে জেরুজালেমে 461 বছরের মুসলিম শাসনের অবসান ঘটে। ফ্রাঙ্ক সামন্তপ্রভু গডফ্রে জেরুজালেমে একটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠা করেন। 4. অন্যান্য খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা। অন্যান্য ক্রুসেডারদের নেতৃত্বে আরো কয়েকটি স্বাধীন খ্রিস্টীয় রাজ্য প্রতিষ্ঠিত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এডেসা, ত্রিপোলি প্রভৃতি। কিন্তু পোপ দ্বিতীয় আরবান মৃত্যুর 29 জুন 1099 খ্রিস্টাব্দের পূর্বে জেরুজালেম দখলের খবর শুনে যেতে পারেননি। 2. দ্বিতীয় ক্রুসেড 1147 বা 1147 থেকে 48 খ্রিস্টাব্দ। ব্যর্থ এডেসা অভিযান। 1. এডেসা দখলের প্রতিক্রিয়া। সেলজুক তুর্কি শাসক ইমাদুদ্দিন জেঙ্গির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী
1144 খ্রিস্টাব্দে ক্রুসেডারদের পরাজিত করে তাদের রাজ্য এডেসা দখল করে নেয়। মুসলিমদের আক্রমণে এডেসার পতনের খবর ইউরোপে ছড়িয়ে পড়লে কিছুদিনের মধ্যে খ্রিস্টান যোদ্ধারা পরবর্তী ক্রুসেডের প্রস্তুতি শুরু করে দেয়। 2 ক্রুসেড ঘোষণা। 1147 খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইউজিন 1145 থেকে 1153 খ্রিস্টাব্দ দ্বিতীয় ক্রুসেড ঘোষণা করেন। ক্রুসেডের ঘোষণার পর জার্মানির রাজা তৃতীয় কনরাড এবং ফ্রান্সের রাজা সপ্তম লুই তাদের অধীনস্থ সামন্ত প্রভুদের নিয়ে 1147 খ্রিস্টাব্দে পৃথকভাবে এডেসার উদ্দেশ্যে অভিযান শুরু করেন। 3 ধর্মযোদ্ধাদের ব্যর্থতা। কিন্তু তুরস্কে প্রবেশের পর এই বাহিনী তুর্কিদের আক্রমণে বিধ্বস্ত হয়। তারা কোনো ক্রমে খ্রিস্টান রাজ্য অ্যান্টিওকে এসে পৌঁছায়। তারা আর এডেসা দখলের চেষ্টা না করে জেরুজালেমের পথে যাত্রা শুরু করে। ক্রুসেডাররা এরপর জেরুজালেমের ধর্মযোদ্ধাদের সঙ্গে নিয়ে তুর্কি মুসলিমদের অধীনস্থ দামাস্কাস আক্রমণ করে। শেষ পর্যন্ত দামাস্কাসের যুদ্ধে তুর্কি বাহিনীর হাতে চূড়ান্তভাবে পরাজিত হয়ে খ্রিস্টান ক্রুসেডাররা জেরুজালেমে ফিরে আসে। এভাবে ক্রুসেড যোদ্ধাদের এডেসা অভিযান ব্যর্থ হয় এবং তাদের মনোবল দুর্বল হয়ে পড়ে। 3 তৃতীয় ক্রুসেড 1187 থেকে 92 খ্রিস্টাব্দ। মিশর ও সিরিয়ার মুসলিম সুলতান সালাদিন জেরুজালেমের খ্রিস্টান ধর্মযোদ্ধাদের পরাজিত করে 1187 খ্রিস্টাব্দে জেরুজালেম তার প্রতিবেশী অঞ্চল দখল করে নেন। ফলে পোপ অষ্টম গ্রেগরি 1187 খ্রিস্টাব্দে মুসলিমদের বিরুদ্ধে পরবর্তী অর্থাৎ তৃতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধের ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট ফ্রেডারিক বারবারোসা লায়ন হার্ট বা সিংহ হৃদয় নামে পরিচিত ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড এবং ফ্রান্সের রাজা দ্বিতীয় ফিলিপ তাদের সৈন্যবাহিনী নিয়ে তৃতীয় ক্রুসেডের অভিযানে অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্রুসেডে অংশগ্রহণকারী খ্রিস্টান ধর্মযোদ্ধাদের বাহিনীর মধ্যে তৃতীয় ক্রুসেডের সৈন্যবাহিনী ছিল সবচেয়ে বড়। এক অনৈক্য ও প্রতিকূলতা। তৃতীয় ক্রুসেডে অংশগ্রহণকারী 3 খ্রিস্টান রাজা বারবারোসা, রিচার্ড ও ফিলিপের মধ্যে যথেষ্ট মতভেদ ছিল। ফলে রোমান সম্রাট ফ্রেডারিক বারবারোসা ইংল্যান্ড ও ফ্রান্সের বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ না হয়ে আলাদাভাবে অভিযান শুরু করেন। এরপর 1190 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের বাহিনী একসঙ্গে অভিযান শুরু করলো। যাত্রাপথে বিরোধের ফলে তারা আলাদাভাবে ক্রুসেডে যান। এরপর 1191 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ড ক্রুসেডে অংশ নিলে তার সঙ্গে উক্ত বাহিনীগুলির মতভেদ দেখা দেয়। ইতিমধ্যে রোমান সম্রাট ফ্রেডারিক তুরস্কে একটি দুর্ঘটনায় প্রাণ হারালে রোমান বাহিনীর বেশিরভাগ সৈন্য ইউরোপে ফিরে আসে। তাছাড়া ইংল্যান্ড ও ফ্রান্সের বহু সৈন্য সংক্রামক রোগে আক্রান্ত হয়। সুলতান সালাদিনের বাহিনীও ক্রুসেড যোদ্ধাদের বিরুদ্ধে যথেষ্ট সাফল্য লাভ করে। 2 আংশিক সাফল্য। এরূপ প্রতিকূল পরিস্থিতিতেও ইংল্যান্ডের রাজা রিচার্ডের সীমাহীন বীরত্ব এবং অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ডের যুদ্ধে যোগদানের ফলে ক্রুসেডাররা প্যালেস্টাইনের বেশ কিছুটা অঞ্চল দখল করতে সক্ষম হয়। তবে জেরুজালেম দখল করতে তারা ব্যর্থ হন। শেষ পর্যন্ত 1192 খ্রিস্টাব্দে সুলতান সালাদিন ও ক্রুসেড যোদ্ধাদের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বলা হয় যে জেরুজালেম মুসলমানদের দখলেই থাকবে, তবে খ্রিস্টান তীর্থযাত্রীরা জেরুজালেমে তীর্থ করতে আসতে পারবে। 4 চতুর্থ ক্রুসেড 1202 থেকে 1204 খ্রিস্টাব্দ। তৃতীয় ক্রুসেডের পরবর্তীকালে পশ্চিম ইউরোপে ক্রুসেডের বিষয়ে মানুষের উৎসাহ কমে যায়। এক পোপের উদ্যোগ, কিন্তু তা সত্ত্বেও পোপ তৃতীয় ইনোসেন্ট 1198 থেকে 1216 খ্রিস্টাব্দের উদ্যোগে 1202 খ্রিস্টাব্দে ইউরোপের খ্রিস্টান ধর্মযোদ্ধারা চতুর্থ ক্রুসেড অভিযান শুরু করে। পোপের উদ্যোগে চতুর্থ ক্রুসেড ইউরোপের বিভিন্ন সামন্ত প্রভু, ইতালি বিশেষত ভেনিসের বিভিন্ন বণিক সম্প্রদায়, ফ্রান্সের বীর নাহিট ও বৃহৎ সামন্ত প্রভুরা সক্রিয় ভূমিকা নেয়। এছাড়া ছিল ইতালির পিডমন্ট, বেলজিয়ামের ফ্লান্ডার্স অঞ্চল ও জার্মানির কিছু কিছু এলাকার যোদ্ধাগণ। 2 কনস্টান্টিনোপল দখল। তবে যোদ্ধারা শেষ পর্যন্ত প্যালেস্টাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টাই করেননি, বরং তারা বাইজান্টাইন সাম্রাজ্য আক্রমণ করে 1204 খ্রিস্টাব্দের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে এবং সেখানে ব্যাপক লুটতরাজ চালায়। গ্রিসের কিছু এলাকায় ক্রুসেড যোদ্ধারা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এরপরে 5 পঞ্চম ক্রুসেড 1217 থেকে 1221 খ্রিস্টাব্দ। খ্রিস্টানদের পবিত্র ভূমি উদ্ধারের উদ্দেশ্যে ল্যাটেরানের চতুর্থ সম্মেলনে 1215 খ্রিস্টাব্দে আরো একটি ক্রুসেড অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুসারে জেরুজালেম অধিকারের উদ্দেশ্যে অস্ট্রিয়া, হাঙ্গেরি, অন্যান্য দেশের 32,000 খ্রিস্টান ধর্মযোদ্ধা 1217 খ্রিস্টাব্দে পঞ্চম ক্রুসেডে অংশ নেয়। তারা মিশরের শক্তিশালী আইয়ুবিদ রাজ্য আক্রমণ করে, কিন্তু মিশরের সুলতান আল কামিলের বাহিনী রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ চালিয়ে ক্রুসেড যোদ্ধাদের বিধ্বস্ত করে। ফলে ক্রুসেডাররা তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত মিশরের সঙ্গে ক্রুসেড যোদ্ধাদের 8 বছরের শান্তি স্থাপিত হয়। 6 ষষ্ঠ ক্রুসেড 1228 থেকে 1229 খ্রিস্টাব্দ। পঞ্চম ক্রুসেডের ব্যর্থতার মাত্র 7 বছর পর 1228 খ্রিস্টাব্দে খ্রিস্টান ইউরোপ ষষ্ঠ ক্রুসেডে অংশ নেয়। এই ক্রুসেডে অংশগ্রহণে পোপ বিরত থাকেন। তথাপি রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের 1220 থেকে 1250 খ্রিস্টাব্দে উদ্যোগে খ্রিস্টান যোদ্ধারা তাদের পবিত্র ভূমি দখল করার উদ্দেশ্যে 1228 খ্রিস্টাব্দে অভিযান শুরু করে। তারা 1229 খ্রিস্টাব্দে জেরুজালেম, নাজারিত ও বেথেলহেম দখল করতে সক্ষম হন। সম্রাট দ্বিতীয় ফ্রেডারিক নিজেকে জেরুজালেমের সম্রাট বলে ঘোষণা করেন, কিন্তু 1244 খ্রিস্টাব্দে মুসলিমরা পুনরায় জেরুজালেম দখল করে নিলে আরো একটি ক্রুসেডের প্রয়োজন হয়ে পড়ে।
এরপরে দেখো 7 সপ্তম ক্রুসেড 1248 থেকে 1254 খ্রিস্টাব্দ ফ্রান্সের সম্রাট নবম লুইয়ের 1226 থেকে 1270 খ্রিস্টাব্দ পরিচালনায় 1248 খ্রিস্টাব্দে সপ্তম ক্রুসেড শুরু হয়। এই যুদ্ধে মিশরের সৈন্যদের সহায়তায় করে বাহরি, মামলুক, বাইবার, কুতুজ, আইবাক, কুলওয়ান প্রভৃতি গোষ্ঠী। যুদ্ধে রাজা নবম লুই মিশরীয় মুসলিম সৈন্যদের হাতে পরাজিত ও বন্দী হন। লুইয়ের মুক্তির জন্য ফ্রান্সের কাছ থেকে 50,000 স্বর্ণ মুদ্রা তৎকালীন ফ্রান্সের 1 বছরের আয়ের সমান অর্থ আদায় করা হয়। 8 অষ্টম ক্রুসেড 1270 খ্রিস্টাব্দে সম্রাট নবম লুই আবার 1270 খ্রিস্টাব্দে অষ্টম ক্রুসেডের পদক্ষেপ গ্রহণ করেন। তিনি আরবের টিউনিসিয়া ও উত্তর আফ্রিকা আক্রমণ করেন, কিন্তু প্রচন্ড গরমে এবং সংক্রামক রোগে তার বাহিনী ধ্বংস হয়। সপ্তম সম্রাট নবম লুইও টিউনিসিয়ায় মারা যান। এই ক্রুসেডে পরাজয়ের ফলে সিরিয়ায় খ্রিস্টান শাসনের অবসান ঘটে। এবার দেখো ক্রুসেডের ফলাফল ও তাৎপর্য। মুসলিমদের হাত থেকে জেরুজালেম তথা প্যালেস্টাইন পুনরুদ্ধারের উদ্দেশ্যে দীর্ঘ 200 বছর ধরে 1096 থেকে 1291 খ্রিস্টাব্দ মুসলিম ও খ্রিস্টান ধর্মযোদ্ধাদের মধ্যে ক্রুসেডগুলি সংঘটিত হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ক্রুসেড যোদ্ধাদের পক্ষে মুসলিমদের হাত থেকে প্যালেস্টাইন পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তাই অধ্যাপক হিট্টি ক্রুসেডকে পূর্ব পশ্চিমের মধ্যে দীর্ঘকালীন বিরোধের একটি মধ্যযুগীয় অধ্যায় হিসেবে বর্ণনা করেছে। তা সত্ত্বেও মধ্যযুগের ইউরোপে ক্রুসেডগুলির ফলাফল ও তাৎপর্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন। এক সামন্ততন্ত্রের অবক্ষয়। ক্রুসেডে অংশগ্রহণকারী ইউরোপের বহু সামন্ত প্রভুতাদের সম্পত্তি ধনী বণিক ও মহাজনদের কাছে বিক্রি করে বন্ধক রেখে ক্রুসেডে যাত্রার জন্য অর্থ জোগাড় করেছিলেন। যুদ্ধে অনেক সামন্ত প্রভুর মৃত্যু হয়, বাকিদের অনেকে যুদ্ধে সর্বশান্ত হয়ে অভিযান থেকে ঘরে ফেরেন, ফলে তারা হতধৈর্য হয়ে পড়েন। এর ফলে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থা দুর্বল হয়ে ক্রমে পতনের দিকে এগিয়ে যায়। 2 জাতীয় রাষ্ট্র গঠন। সামন্ততান্ত্রিক পতনের ফলে ইউরোপের রাজতন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেখানে একে একে শক্তিশালী জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে থাকে। 3 জাতীয় চেতনা বৃদ্ধি। তাছাড়া ইউরোপের বিভিন্ন প্রান্তে বহু মানুষ ক্রুসেডে যোগদানের ফলে দূর দেশে গিয়ে তাদের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয়। এইভাবে ইউরোপের জাতীয় চেতনা শক্তিশালী হয়। 2 শিল্প বাণিজ্য শহরের বিকাশ। মধ্যযুগে কৃষি ছিল ইউরোপের মানুষের প্রধান জীবিকা, কিন্তু ক্রুসেডের ফলে ইউরোপে শিল্প বাণিজ্যের অগ্রগতির পথ সুগম হয়। এক হচ্ছে শিল্প। সেখানকার সামন্ত প্রথা দুর্বল হয়ে পড়লে গ্রামের বহু ভূমিদাস ও সাধারণ মানুষ শহরে চলে এসে শিল্পী ও কারিগর হিসেবে জীবিকা নির্বাহ করতে শুরু করে, ফলে ইউরোপে শিল্পের বিকাশ ঘটতে থাকে। সুতি ও পশমের বস্ত্র, লৌহ শিল্প প্রভৃতির বিকাশ ঘটে। 2 বাণিজ্য। চতুর্থ ক্রুসেডের যারা ভূমধ্যসাগরীয় অঞ্চলে পশ্চিম ইউরোপের কর্তৃত্বে স্থাপিত হলে পাশ্চাত্যের সঙ্গে প্রাচ্যের বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পায়। প্রাচ্যের দেশগুলি থেকে ইউরোপে মণি মুক্তা, মূল্যবান বস্ত্র, কার্পেট, আসবাবপত্র, অন্যান্য বিলাস দ্রব্যের আমদানি শুরু হয়। এর বিনিময়ে পাশ্চাত্যের বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রাচ্যে আসে। 3 শহরের বিকাশ। ধর্মযুদ্ধ চলাকালীন যেসব অঞ্চল থেকে ধর্মযোদ্ধাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হতো, সেসব স্থানে জীবন জীবিকার সুবিধার্থে বিভিন্ন পেশার মানুষ এসে বসবাস করতে শুরু করে। এভাবে বিভিন্ন পেশা, শিল্প ও বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে নতুন নতুন শহরের প্রতিষ্ঠা হয়। এইভাবে পুরনো শহরগুলি ক্রুসেডের ফলে আবার প্রাণবন্ত হয়ে ওঠে। 3 সামাজিক ক্ষেত্রে পরিবর্তন। 1 বণিক ও মহাজন শ্রেণীর উত্থান। ইউরোপের সামন্ত প্রভুরা ক্রুসেডের অভিযানের পূর্বে বণিক বা মহাজনদের কাছ থেকে যে ঋণ নিয়েছিলেন তা অনেকে তা পরিশোধ করতে না পারায় বণিক ও মহাজনরা সামন্ত প্রভুদের জমিগুলো দখল করে নেয়। ফলে বণিক ও মহাজনরা আর্থিক দিক থেকে খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং সামন্ত প্রভুদের স্থলে তারা ইউরোপীয় সমাজের নতুন চালিকা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। 2 শ্রমিক শ্রেণীর উত্থান। তাছাড়া ক্রুসেডে অংশগ্রহণ করে বহু ভূমিদাস দাসত্ব থেকে মুক্তি লাভ করে। এরপর তারা শহরের বিভিন্ন ক্ষেত্রে স্বাধীন শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করলে স্বাধীন শ্রমিক শ্রেণীর উত্থান ঘটে। 3 নারীর মর্যাদা বৃদ্ধি। ম্যানর প্রভু, জমিদার, অভিজাতরা ক্রুসেডে অংশ নেওয়ায় তাদের পত্নীরা ম্যানর বা জমিদারিগুলি পরিচালনার সুযোগ পায়, ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। 4 পোপের মর্যাদা বৃদ্ধি। 1095 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন ক্রুসেডের উদ্যোগ মূলত বিভিন্ন পোপ গ্রহণ করেছিলেন। তাদের ডাকে সাড়া দিয়ে পশ্চিম ইউরোপের নাইট সামন্ত প্রভুরা বারবার ক্রুসেডের অংশগ্রহণ করেছিল, ফলে খ্রিস্টান ধর্ম সমাজে পোপতন্ত্র চার্চের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। এর দ্বারা তিনি খ্রিস্টান ধর্মীয় জগতের অবিসংবাদিত নেতায় পরিণত হন। মুসলিমদের হাত থেকে খ্রিস্টান ধর্মকে রক্ষা করার বিষয়ে পোপের উদ্যোগ গ্রহণের ফলে খ্রিস্টান সমাজে পোপের নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। 5 জ্ঞানের বিকাশ। ইউরোপে ইসলামীয় জ্ঞানের স্থানান্তর। ক্রুসেডের পূর্বে খ্রিস্টান ইউরোপের তুলনায় ইসলামীয় সভ্যতা জ্ঞান বিজ্ঞান চর্চায় অনেক এগিয়ে ছিল। পরবর্তীকালে ইউরোপের বহু খ্রিস্টান ক্রুসেডে অংশ নিয়ে প্যালেস্টাইনে পৌঁছে ইসলামীয় সভ্যতার সংস্পর্শে আসে এবং ইসলামীয় জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষের সঙ্গে পরিচিত হয়। তাদের মাধ্যমে ইসলামীয় জ্ঞান বিজ্ঞানের চর্চা ইউরোপে পৌঁছায়। 2 কারিগরি কৌশলের স্থানান্তর। এশিয়ায় কাগজ, কম্পাস, আতস কাজ, বারুদ প্রভৃতি তৈরি সহ অন্যান্য বেশ কিছু কারিগরি কৌশল এভাবে ইউরোপে পৌঁছায়। 3 ইউরোপে বিদ্যা চর্চার অগ্রগতি। দ্বাদশ-ত্রয়োদশ শতকে ইবন সিনা, ইবন রুশদি, আল খোয়ারিজমি
প্রমুখ ইসলামীয় পণ্ডিতের রচনা পশ্চিম ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ানো শুরু হয়। ইসলামীয় পণ্ডিতরা প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রচনায় যে অনুবাদ ও ব্যাখ্যা করেন তার মাধ্যমে ইউরোপ গ্রিক দর্শনের সঙ্গে পরিচিত হয়। 4. ইউরোপের সাহিত্যে ইসলামীয় প্রভাব। আরব রজনী, পঞ্চতন্ত্র সহ প্রাচ্যের সাহিত্যগুলো ইসলামীয় সভ্যতার মাধ্যমে ইউরোপে পৌঁছায় এবং পরবর্তীকালে ইউরোপীয় সাহিত্যকে প্রভাবিত করে। 5. ভৌগোলিক জ্ঞানের বিকাশ। ক্রুসেডের ফলে ইউরোপীয়দের ভৌগোলিক জ্ঞানের প্রসার ঘটে এবং বিদেশি সভ্যতা ও সংস্কৃতির সংস্পর্শে তাদের মানসিক সংকীর্ণতা দূর হয়। 6. আধুনিকতার সূচনা। পঞ্চদশ শতকে ইউরোপের নবজাগরণে ক্রুসেডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও অনেকে মনে করেন। ইতিহাসবিদ টোয়েনবিট মতে ক্রুসেডের ফলেই আধুনিক ইউরোপের জন্ম হয়েছে। 6. ইউরোপের তুলনায় মুসলিম দুনিয়ায় পিছিয়ে পড়া। 1. ক্রুসেডে অংশ নিয়ে ইউরোপীয় খ্রিস্টান বাহিনী তুর্কি মুসলিমদের যুদ্ধ কৌশল সম্পর্কে ধারণা লাভ করে। তাছাড়া মুসলিমদের উন্নতি, কৃষি পদ্ধতি ও শিল্প জীবনের সঙ্গে ইউরোপেরা পরিচিত হয়, যা ইউরোপের কৃষি ও শিল্প প্রযুক্তির উন্নতি ঘটায়। তবে ইসলামীয় জগৎ জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে উৎকর্ষ দেখালেও তারা যে আর্থসামাজিক সংগঠন, রাজনৈতিক কৌশল ও নেতৃত্বদানে ইউরোপের চেয়ে পিছিয়ে ছিল তা ক্রুসেডের মাধ্যমে প্রমাণিত হয়। 2. তাছাড়া দীর্ঘকালীন ক্রুসেডে অংশ নিয়ে ইউরোপ নিঃস্ব হয়ে পড়লে তারা যুদ্ধনীতি ত্যাগ করে নতুন সমাজ গঠনের কাজে হাত দেয়। এরই ফল হলো আধুনিক ইউরোপের আত্মপ্রকাশ। কিন্তু মুসলিম দুনিয়া এরূপ সমাজ গঠনের কাজে হাত না দেওয়ায় পরবর্তীকালে তারা ক্রমে পিছিয়ে পড়তে থাকে। 7. ধ্বংস ও মৃত্যু। 1096 খ্রিস্টাব্দ থেকে 1291 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় ধরে সংঘটিত বিভিন্ন ক্রুসেডের ফলে বহু মানুষের মৃত্যু হয়। যোদ্ধা ছাড়াও বহু সাধারণ মানুষ মারা যায়। নানাভাবে দুর্দশার শিকার হয় হাজার হাজার মানুষ। বিভিন্ন ক্রুসেডের মাধ্যমে খ্রিস্টান যোদ্ধারা মাঝে মধ্যে জেরুজালেম দখল করতে সক্ষম হলেও 1244 খ্রিস্টাব্দে জেরুজালেম চূড়ান্তভাবে মুসলমানদের দখলে চলে আসে। 1244 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় 675 বছর ধরে জেরুজালেম মুসলিম শাসনাধীন থাকে। অবশেষে 1919 খ্রিস্টাব্দে ইংরেজ জেনারেল এলেন বাই সদল বলে জেরুজালেমে প্রবেশ করে ঘোষণা করেন যে এতদিনে ক্রুসেডের অবসান হলো। কি করেন? এলেন বাই 1919 খ্রিস্টাব্দে ইংরেজ জেনারেল এলেন বাই সদল বলে জেরুজালেমে প্রবেশ করে ঘোষণা করেন যে এতদিনে ক্রুসেডের অবসান হলো। ঈশ্বরের চাকরি পর্যন্ত পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।